আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের ক্লাসের ধারাবাহিকতায় আমাদের রাসায়নিক বন্ধনের লেকচার 2, যারা লেকচার 1 দেখেছো অলরেডি তারা লেকচার 2 এর এখান থেকে পরবর্তী ক্লাসটা শুরু করবে ইনশাল্লাহ। কেমন? আর যারা লেকচার 1 দেখোনি তারা একটু কষ্ট করে লেকচার 1টা দেখে আসবে। যারা লেকচার 1 দেখেছো তারা অলরেডি জানো যে আমরা আমাদের প্রথম লেকচারে আয়নিক বন্ধন পর্যন্ত পড়িয়েছিলাম, পার্শিয়াল, একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত। তো আজকে আরে দুইটা এক্সাম্পল পড়াবো, তারপরে আমরা বাকি টপিকগুলো আজকে তোমাদের বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি আমাদের এই দুইটা ক্লাস করার পরে চ্যাপ্টার 5-এ তোমার আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করি। ঠিক আছে, দেখো আমাদের আজকের যে টপিক আমাদের আলোচনা করার কথা সেটার নাম আমি রেখেছি আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন এইটা তোমাদের লেকচার 2 এর দ্বিতীয় অংশ। কেমন? দ্বিতীয় অংশ বলতে কি বুঝাচ্ছি স্যার? গত ক্লাসে আমরা লেকচার 1-এ আয়নিক বন্ধন কিভাবে লিখতে হয়, কি কি প্যাটার্ন, কি কি রুলস ফলো করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়েছি। তাহলে আজকে দেখাবো যে কিছু এক্সাম্পল। তাহলে দেখো এই যে আমরা আয়নিক বন্ধনটা লিখলাম দ্বিতীয় অংশ। আজকে দ্বিতীয় এক্সাম্পলে আমরা যাচ্ছি। ধরো এক্স একটা মৌল যার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার এইটা হচ্ছে 13, আর ওয়াই একটা মৌল যার অ্যাটমিক নাম্বারটা হচ্ছে 8। সো এইরকম একটা উদ্দীপক বা স্টিম তোমার কোয়েশ্চেনে দেয়া থাকলো। সো এইটা কি ধরনের বন্ধন তৈরি করে তোমাকে সেইটা এক্সপ্লেন করতে বলবে। তাহলে সেই জন্য আমরা কি করব দেখো, সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে মৌলটা শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে এক্স যদি 13 হয়, আমরা জানি অ্যাটমিক নাম্বার 13 যে মৌলের, সেই মৌলটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। এইটা লিখে তুমি ইলেকট্রন কনফিগারেশনটা করে ফেলবা। তাহলে ইলেকট্রন কনফিগারেশনটা কি বলো তো? 1s2 2s2 2p6 3s2 3p1। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস এক্স মৌলটার জন্য। এরপরে আমরা যদি ওয়াই মৌলের চিন্তা করি, এইটার অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, তার মানে এই মৌলটা হচ্ছে অক্সিজেন। এখন এইটারও ইলেকট্রন বিন্যাস করব আমরা 1s2 2s2 আর হচ্ছে 2p4। ঠিক আছে, এইটুকুতে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। সো তোমরা একটু মনে করে দেখো, 2 নাম্বার ধাপে আমরা বলেছিলাম একটা চিত্র আঁকতে। নর্মালি এদের ইলেকট্রন বিন্যাস দিয়ে যেই চিত্রটা হয় সেই চিত্রটা আমরা আঁকতে বলেছিলাম। তাহলে আমরা একটু চিত্রটা আঁকি। তুমি দেখো অ্যালুমিনিয়ামের জন্য টোটাল কক্ষপথ কয়টা লাগবে? এই যে একটা কক্ষপথ, দুইটা কক্ষপথ আর তিনটা কক্ষপথ, তাই তো? তাইলে আমাদের অ্যালুমিনিয়ামের জন্য মোট 3টা কক্ষপথ লাগবে। তাহলে একটু দেখো তো, আমাদের প্রথমে কি ছিল? নিউক্লিয়াস। তারপরে আমি 3টা কক্ষপথ এইখানে এঁকে দিলাম, তাই না? ওকে, এইবার আমরা আঁকবো হচ্ছে অক্সিজেন। দেখো অক্সিজেনের কক্ষপথ কিন্তু হবে 2টা। কিভাবে বুঝলাম স্যার? এই যে প্রথম কক্ষপথ আর এই হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। ওকে, তাহলে এইটার প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? অ্যালুমিনিয়ামের 2টা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 8টা, রাইট। আর তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 3টা। এইটুকু তো আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতেই পাচ্ছি। তাহলে খেয়াল করো, প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা, তার পরের কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 8টা, এবং লাস্ট কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 3টা। ওকে, এবার আসো অক্সিজেন। অক্সিজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা, তার পরের কক্ষপথে আমরা জানি ইলেকট্রন থাকে কয়টা? 6টা। এইটুকু তো আমাদের বেসিক, তাই না? সো আমরা একটু ক্রস চেক করে নেই যে এরা কি ধরনের বন্ধন তৈরি করবে। মনে আছে তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে বন্ধনটা কোন প্রকৃতির হবে।
তাহলে এখন অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে দেখো ইলেকট্রন আছে 3টা, আর অক্সিজেনের শেষ কক্ষপথ বা লাস্ট অরবিটালে ইলেকট্রন আছে 6টা। তাহলে এই যে 3টা ইলেকট্রন আছে, অ্যালুমিনিয়াম তাহলে আমরা বলতে পারি হচ্ছে ধাতু, আর অক্সিজেন এইটা হচ্ছে অধাতু, তাই তো? আর ধাতু অধাতু মিলে, ধাতু আর অধাতু মিলে যেই বন্ধন তৈরি করে তার নাম হচ্ছে আয়নিক বন্ধন। ওকে, তার নাম হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আমরা এইটুকু বুঝলাম যে অ্যালুমিনিয়াম ধাতু হওয়ার কারণে ইলেকট্রন ত্যাগ করবে বা ছেড়ে দেবে। ওকে, আবার অক্সিজেন অধাতু হওয়ার কারণে ইলেকট্রন গ্রহণ করবে, এটাই তার ধর্ম। আচ্ছা, এখন একটা অ্যালুমিনিয়াম, এই জায়গাটা একটু খেয়াল করো। স্যার এই এক্সাম্পলটা কেন করাচ্ছি, এটা একটু এক্সেপশনাল। এই যে অ্যালুমিনিয়াম, সে 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, রাইট? আর অক্সিজেন 2টা ইলেকট্রন শুধুমাত্র গ্রহণ করতে পারবে। তাহলে আরেকটা অ্যালুমিনিয়াম কোথায় যাবে? একটা ঝামেলা হয়ে গেল না? এই ঝামেলাটা ক্লিয়ার করার জন্য আমরা এই যৌগটা আগে তৈরি করে নিব। এইটা হচ্ছে তোমার ট্রিক্স। দেখো, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, অক্সিজেনের কত? 2। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে যোজনী যেই মৌলেরটা যত থাকে সে তার সঙ্গে রাখে না, যোজনী কি করে? শিফট করে দেয়। তাহলে আমরা শিফট করে দেই, এইখানে 2 আসবে, এইখানে 3 আসবে। দেখো, এই জায়গা থেকে আমরা বুঝলাম যে আমাদের মোট অ্যালুমিনিয়াম লাগবে 2টা, অক্সিজেন লাগবে হচ্ছে 3টা এই বন্ধনটা তৈরি করার জন্য। তাহলে আমি আরেকটা অ্যালুমিনিয়াম এঁকে ফেলি। এই যে এঁকে ফেললাম। প্রথম কক্ষপথে আছে কয়টা? 2টা। তার পরের কক্ষপথে আছে কয়টা? 6টা, নাকি 8টা? আর লাস্ট কক্ষপথে আছে কয়টা? 3টা। আমার অক্সিজেন মোট লাগবে কয়টা? 3টা। তাহলে আমি একটা এঁকেছি, আরও 2টা আমি এঁকে দিচ্ছি। আচ্ছা, আমি শুধু শেষ কক্ষপথের ইলেকট্রন দিয়ে তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে? শেষ কক্ষপথ তোমরা যখন পরীক্ষার জন্য লিখবা বা বাসায় প্র্যাকটিস করবা, তোমরা 3টা সবগুলা কক্ষপথে সবগুলা ইলেকট্রন দিয়ে তারপরে প্র্যাকটিস করবা, কেমন? আচ্ছা, এখন এইটা ছিল আমাদের ধাপ নাম্বার 2। ধাপ নাম্বার 3-এ কী ছিল? ধাপ নাম্বার 3-এ ছিল ইলেকট্রন দেওয়া এবং নেয়াটা দেখাইতে হবে। সো আমরা একটু দেখি। এই অক্সিজেনের 2টা দরকার, অ্যালুমিনিয়াম একটা দিয়ে দিল, এই আরেকটা দিয়ে দিল, 2টা ইলেকট্রন দিয়ে দিল। তাহলে এই যে একটা বাকি, ও চলে যাবে এর কাছে আর ও যাবে এর কাছে। আরও 2টা বাকি, এই যে দেখো, এই যে খেয়াল করছো, এই যে একটা ইমব্যালেন্স সিচুয়েশন ছিল, একটা অগোছালো অবস্থা ছিল, এই অগোছালো অবস্থাটা এখন ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো, আমরা যখন সাধারণ চিত্র এঁকেছিলাম তখন কিন্তু এই প্রবলেমে পড়েছি যে অ্যালুমিনিয়াম তো আসলে ত্যাগ করে 3টা, বাট অক্সিজেন তো নিবে 2টা। তাহলে অ্যালুমিনিয়ামের যে আরও একটা বাকি, এটা কোথায় যাবে? এইটাকে বের করার জন্য আমরা এই যৌগটা আগে তৈরি করে নিয়েছি। বুঝতে পেরেছো? তাহলে এই জায়গায় এইটার একটা নাম আছে, এইটার নাম অ্যালুমিনিয়াম, এইটার নামও অ্যালুমিনিয়াম, বাট এইটার নাম অক্সিজেন, এইটার নাম অক্সিজেন, এইটার নামও অক্সিজেন। ওকে, তাহলে আমরা যে ইলেকট্রন শিফটিংটা দেখাইলাম, এইটা ছিল আমাদের ধাপ 3-তে, ঠিক আছে? আমি প্রত্যেকটা ধাপ লিখে দিচ্ছি, যারা ধাপের ব্যাপারটা বুঝবা না তারা লাস্ট ক্লাস অর্থাৎ চ্যাপ্টার 5-এর লেকচার 1টা একটু দেখে আসো, ওই জায়গাতে এই ধাপগুলো এক্সপ্লেন করা আছে, কেমন? ওকে, তাহলে এবার আমাদের রাখতে হবে হচ্ছে ধাপ 4। ধাপ 4-এ আমরা কি করব? ধাপ 4-এ এই যে অ্যালুমিনিয়াম ইলেকট্রন দিয়ে দিল, অক্সিজেন ইলেকট্রনগুলো নিল,
এরপরে আসলে কি ঘটলো, হ্যাঁ, এই প্রসেসটা আমরা দেখাবো হচ্ছে এইখানে। কিভাবে দেখাবো? দেখো অ্যালুমিনিয়াম আমাদের ছিল 2টা, খেয়াল করো আমি কিন্তু এইখানে এসে অ্যালুমিনিয়ামের কক্ষপথ 2টা এঁকেছি। কেন 2টা এঁকেছি বলো তো? কারণ হচ্ছে লাস্ট কক্ষপথে যে ইলেকট্রনগুলো ছিল অ্যালুমিনিয়ামের সেগুলো অলরেডি দিয়ে দিছে, ছেড়ে দিছে, তার আর এই কক্ষপথের দরকার নাই। দরকার আছে? কোনো দরকার নাই। তার জন্য আমরা এখন আর শেষ কক্ষপথটা আঁকিনি। বুঝতে পেরেছ? আচ্ছা, তাইলে আমরা একটু ইলেকট্রনটা দিয়ে দেই। এই যে 2টা, তার পরের কক্ষপথে কয়টা বলো তো? তার পরের কক্ষপথে হচ্ছে 8টা। তাহলে এইটার নাম কিন্তু এখন আর অ্যালুমিনিয়াম থাকবে না, এটার নাম হয়ে যাবে অ্যালুমিনিয়াম 3+। বুঝতে পেরেছ? ওকে, পরেরটা দেখি। পরেরটাও লাস্ট কক্ষপথে কয়টা থাকবে অ্যালুমিনিয়ামের বলো তো দেখি? 8টা থাকবে, 8টা। তাহলে এইটার নামও কিন্তু এখন হয়ে গেছে অ্যালুমিনিয়াম 3+, তাই না? তাহলে এখানে অ্যালুমিনিয়াম 3+। হ্যাঁ, তোমরা মনে হয় একটু আগের নিচের অংশটা দেখতে পারো নাই, এখন দেখো তো দেখা যাচ্ছে কি না। তাহলে এই যে আমরা আঁকলাম, এখানেও এঁকে ফেলেছি, দেওয়ার পরের অবস্থা। ওকে, এবার আসো অক্সিজেন। অক্সিজেন ছিল কয়টা? কক্ষপথ 2টা। এইটার কক্ষপথ কিন্তু আর কমবে না। কেন কমবে না? ও তো আর কক্ষপথ থেকে কিছু হারাই নাই, ও আরও পেয়ে গেছে। তাইলে এখন দেখো এই যে এই অক্সিজেনের লাস্ট কক্ষপথে এখন প্রতিটাতে 8টা করে ইলেকট্রন থাকবে, রাইট? প্রতিটাতে 8টা করে ইলেকট্রন থাকবে, প্রতিটাতে 8টা করে ইলেকট্রন থাকবে। হ্যাঁ, তাহলে এটা অক্সিজেন 2-, এটাও অক্সিজেন 2-, এটাও অক্সিজেন 2-। তোমরা যদি চাও এই 3টাকে একত্রিত করেও তোমরা লিখতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এইটুকু যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদের এখান থেকে এখন বিক্রিয়াটা দেখাবো। আমি একটু আরেকবার শর্ট করে এটা বেসিকটা আরেকবার বলে দিই। কি করেছি? প্রথমে মৌলটা শনাক্ত করেছি, তারপর ইলেকট্রন বিন্যাস করেছি। বোঝা গেছে আমার কথা? ইলেকট্রন বিন্যাস করে আমরা সাধারণ চিত্র এঁকেছি, যে কয়টা কক্ষপথ লাগে সেটা এঁকেছি, 2 জনের জন্য এঁকেছি। আঁকতে গিয়ে দেখলাম যে একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে আর একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে অ্যালুমিনিয়ামের তো একটা ইলেকট্রন বাকি থাকে, এরকম অসামঞ্জস্যতা রেখে তো করা যাবে না। তার জন্য আমরা একটা যৌগ তৈরি করে নিলাম, যৌগটা হচ্ছে এটা। এই যৌগটা তৈরি করে আমরা দেখলাম যে এরকম একটা কম্পাউন্ড তৈরি করতে আয়নিক বন্ধন দেখানোর জন্য আমার অ্যালুমিনিয়াম লাগবে 2টা আর অক্সিজেন লাগবে হচ্ছে কয়টা? 3টা। ঠিক একই কারণে আমরা এই চিত্রগুলো এঁকেছি। তারপরে দেওয়ার পরে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথটা আর থাকবে না, তার জন্য আমরা আবার এঁকেছি অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+। সেইমভাবে অক্সিজেনটাও এঁকেছি। এখন আমরা কি দেখাবো? এখন আমরা তোমাকে দেখাবো হচ্ছে বিক্রিয়াটা। বিক্রিয়াটা হচ্ছে আমাদের ধাপ 5-এ থাকবে। কই থাকবে বলো তো? বিক্রিয়াটা থাকবে আমাদের ধাপ 5-এ। তাইলে দেখো ধাপ 5 বিক্রিয়া দেখাবো। তো এই বিক্রিয়ার মধ্যে কি করব? কে কে ছিল আমরা একটু দেখি। অ্যালুমিনিয়াম ছিল আর ছিল অক্সিজেন, তাই তো? তাহলে অ্যালুমিনিয়াম কি করেছে? একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব Al3+। সাধারণত একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে আমরা 3+ লিখেছি। আমাদের অ্যালুমিনিয়াম কয়টা আছে? অ্যালুমিনিয়াম আছে 2টা, তাহলে আমরা লিখব 2 অ্যালুমিনিয়াম ত্যাগ করেছে কয়টা? তাহলে এখন 6টা। বোঝো, একটা অ্যালুমিনিয়াম যদি 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে 2টা অ্যালুমিনিয়াম 6টা ইলেকট্রন ত্যাগ করবে। খুবই সিম্পল। তাহলে কি স্যার এখানে 6+ লিখব? নো, এই যে 3+ লিখেছি এইটা অ্যালুমিনিয়ামের বেসিক ক্যারেক্টারিস্টিক্স বা ধর্ম, এইটা তুমি চেঞ্জ করতে পারবা না। তুমি যেটা পারবা অনুপরমাণুর সংখ্যা অ্যাড করতে পারবা। এইখানে 2 অ্যাড করেছি না, তুমি ওইখানে 2 অ্যাড করে দিবা। ওকে, এইবার দেখো একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার জন্য আমরা লিখি O2-। তাই তো? আমার এখানে অক্সিজেন ছিল কয়টা? 3টা, এই যে দিলাম 3।
তাহলে একটা অক্সিজেন যদি 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে 3টা অক্সিজেন কয়টা পারবে? খুবই সিম্পল, 6টা। তাহলে এখন এইখানে তো আমরা চেঞ্জ করব না, চার্জ বা আয়নেরটা চেঞ্জ করতে পারবো না। কি পারবো? সামনে একটা নাম্বার অ্যাড করতে। ঠিক আছে না? যারা এতটুকু বোঝো নাই এই অংশটুকু আরেকবার রিপিট দেখো, বুঝে যাবা। ইজ ইকুয়াল টু এটা চলে গেল, তাহলে আমরা জাস্ট যোগ করছি, যা আছে উপরে তাই লিখলাম। দেখো 2 অ্যালুমিনিয়াম ছিল, 2 অ্যালুমিনিয়াম লিখেছি, 3 অক্সিজেন ছিল, 3 অক্সিজেন লিখেছি, ইজ ইকুয়াল টু, তাহলে এটা হবে 2Al3 প্লাস প্লাস 3O2 মাইনাস, দেখো জাস্ট যোগ করে লিখেছি। এরপরে আমরা বা দিয়ে লিখব, বা Al2O3, এই যে যৌগটা আমরা তৈরি করেছিলাম। দেখছো মিলে গেছে না? ঠিক একইভাবে তুমি এটা এক্সপ্লেন করতে পারবা। এখন তোমার মনে যদি আরেকটা প্রশ্ন আসে যে স্যার এই যে একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করলো, তাইলে স্যার অ্যালুমিনিয়াম 3+ কেন হলো? এটা একটা প্রশ্ন যদি হয় তাহলে ব্যাখ্যাটা দেখো। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ছিল কয়টা? 13টা। অ্যালুমিনিয়ামের প্রোটন ছিল কয়টা? 13টা। ঠিক আছে? তো অ্যালুমিনিয়াম কি ত্যাগ করেছে? ইলেকট্রন ত্যাগ করেছে। কয়টা? 3টা। তাহলে অ্যালুমিনিয়ামের এখন ইলেকট্রন আছে কয়টা? 10টা। প্রোটন আছে কয়টা? 13টা। খেয়াল করো, ইলেকট্রন থেকে প্রোটনের সংখ্যা 3টা বেশি, তার জন্য আমরা 3 লিখেছি। প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, তার জন্য প্লাস দিয়েছি। এইভাবে করে তুমি যে কোনো মৌলের ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ প্রক্রিয়া এক্সপ্লেইন করতে পারবা। আমার মনে হয় তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। ঠিক আছে? যদি এর পরেও এই টপিকটা বুঝতে কষ্ট হয়, এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা লিখে দাও, আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই টপিকটা ক্লিয়ার করে ফেলেছি। তোমরা বাসায় একটু চেষ্টা করবা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য এবং ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য, একই রকমভাবে পটাশিয়াম ক্লোরাইড, এই 3টা একটু বাসায় চেষ্টা করবা। আমরা যে 5টা পড়াইছি না, কি পড়াইছি 5টা বলো তো? সোডিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যে কয়েকটা পড়িয়েছি। যদি প্রশ্ন আসে, যদি এই চ্যাপ্টার থেকে আয়নিক বন্ধনের প্রশ্ন আসে, এখান থেকেই আসতেই হবে। বুঝতে পারছো কি বলছি? ওকে, তাহলে চলো পরের টপিকে যাই। তাহলে আয়নিক বন্ধনটা আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা দেখব সমযোজী বন্ধন। তাহলে একটু খেয়াল করো যে আমরা আয়নিক বন্ধনে তোমাকে কি বলেছিলাম মনে আছে? ধাতু আর অধাতু মিলে একটা যৌগ তৈরি করে। তাহলে সমযোজী বন্ধনে কি হবে জানো? এরা 2 জনই থাকবে অধাতু। ঠিক আছে? 2 জনই থাকবে অধাতু। তাহলে আয়নিক বন্ধনে কি ছিল মনে আছে? আয়নিক বন্ধনে ইলেকট্রন ত্যাগ আর গ্রহণের একটা প্রক্রিয়া চলতো। ওকে, বাট সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ারিংয়ের একটা প্রসেস চলবে, মানে তারা ইলেকট্রনটা শেয়ার করবে। মনে করো এইটা তুমি একজন, আর এই যে মনে করো এইটা আরেকজন। ঠিক আছে? এই দুজনের নাম যদি আমরা দেখি, মনে করো যে এই যে একটা ছেলে, এই ছেলের নাম হচ্ছে মাহমুদ। ওকে, আর মনে করো এই যে আরেকটা ছেলে, এই ছেলের নাম হচ্ছে তামিম। এইবার চিন্তা করো, ওরা খুব ভালো বন্ধু। ঠিক আছে? এরা কি খাবে? আইসক্রিম খাবে। এই যে মাহমুদ, এ আবার একটু গরিব, এর কাছে মনে করো আছে 20 টাকা। এই যে তামিম, ও আবার বড় লোকস, অনেক বড় লোকস, ওর কাছে আছে মনে করো 30 টাকা। এখন ওরা যে আইসক্রিমটা খাবে, দেখো ওরা যে আইসক্রিমটা খাবে, এই আইসক্রিমের দাম হচ্ছে 50 টাকা। 2 জনেরই আইসক্রিম খেতে ইচ্ছা করছে। তাহলে এরা তো কেউ একা আইসক্রিমটা খেতে পারবে না। ওরা এখন কি করবে? ওরা বলবে যে 2 জন যেহেতু বন্ধু, তাহলে চলো বন্ধু 2 জন মিলে একটা আইসক্রিম কিনি। এই যে দেখো, এই যে ব্যাপারটা ঘটলো, এই ব্যাপারটা হচ্ছে শেয়ার করা। বুঝতে পারছো? এটা হচ্ছে শেয়ারিং। ওই যে আমরা বলি না শেয়ারিং ইজ কেয়ারিং, এটা আবার তোমরা ভালো বুঝবা। ঠিক আছে?
ওকে, তাহলে আমরা এটা বুঝে গেলাম যে এটা হচ্ছে ইলেকট্রন শেয়ার করা। সো সমযোজী বন্ধনের বেলায় এই শেয়ারিংটা কিভাবে হবে? তুমি মনে করো যে অক্সিজেন, ঠিক আছে, এটাকে তো আমরা O2 এভাবে লিখি। তাহলে খেয়াল করো যে অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে আমরা জানি। অক্সিজেনের শেষ কক্ষপথে থাকে হচ্ছে 6টা ইলেকট্রন, রাইট? 6টা ইলেকট্রন। তারপর দেখো আরেকটা অক্সিজেন এখানে আছে। এই অক্সিজেনের শেষ কক্ষপথেও কয়টা ইলেকট্রন থাকে বলো তো? 6টা ইলেকট্রন। তাহলে এই অক্সিজেন এইটাও অধাতু আর এইটাও অধাতু, তাহলে এদের মধ্যে যে বন্ধনটা হবে তার নাম হচ্ছে সমযোজী বন্ধন, রাইট? তাহলে কি করবে? এর নিষ্ক্রিয় হওয়ার জন্য 8টা ইলেকট্রন দরকার, এর নিষ্ক্রিয় হওয়ার জন্য 8টা ইলেকট্রন দরকার, কিন্তু এদের শেষ কক্ষপথে আছে 6টা করে। অধাতু হওয়ার কারণে এরা ইলেকট্রন ত্যাগও করতে পারবে না। তাহলে কি করবে? ওই যে দুইজনের কথা বলছিলাম, মনে আছে? ওই যে মাহমুদ আর তামিম, হ্যাঁ, ঠিক ওদের মতো ওরা শেয়ার করবে। এই যে দেখো ইলেকট্রন শেয়ার করতেছে। যখনই এরা এই দুইটা ইলেকট্রন শেয়ার করে ফেললো তখনই কিন্তু এই অক্সিজেনের 8টা হয়ে গেছে, এই অক্সিজেনেরও 8টা হয়ে গেছে। মূলত ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ বা ইলেকট্রন শেয়ারের যে ঘটনাটা, এটা কেন ঘটে? ওই তো অষ্টক পূরণ করার জন্যই তো। তাহলে এরা অষ্টক পূরণ করে ফেলেছে, ঠিক আছে? ঠিক এইভাবে তোমার সমযোজী বন্ধনগুলো তৈরি হয়, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধনের কনসেপ্ট। ওকে, তুমি যে ধাতুগুলাই পাবা সেখানেই সমযোজী বন্ধন হবে। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল যদি একটু তোমাকে দেই, মনে করো ফসফরাস আর হচ্ছে ক্লোরিন, ওকে, এই যৌগটা হবে PCl3, ফসফরাস ট্রাইক্লোরাইড, PCl3। তাহলে দেখো তুমি যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো, এইটা তো পারমাণবিক সংখ্যা 15, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p কত হবে? 3p হবে 3। তাহলে 6 2 8 2 10 2 12 3 15। আরেকটা হচ্ছে ক্লোরিন, এইটার অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। তাইলে আমরা বলতে পারি 1s2 2s2 2p6 3s2 3p কত হবে বলো তো? 5। তাইলে আমরা এখানে দেখলাম যে এইটার শেষ কক্ষপথে মোট ইলেকট্রন আছে 5টা, দ্যাট মিন্স এইটা হচ্ছে অধাতু। এর শেষ কক্ষপথে আছে 7টা, এইটাও হচ্ছে অধাতু। তাহলে এদের মাঝখানে যে বন্ধন তৈরি হবে সেই বন্ধনটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। এইটুকু তো ক্লিয়ার, তাই না? তাহলে কিভাবে তৈরি হবে? দেখো একটা ফসফরাস, আমি শুধু শেষ কক্ষপথ দিয়ে দেখাচ্ছি। তাহলে এখন এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা। আবার এর সাথে একটা ক্লোরিন যুক্ত হবে। দেখো এই ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন ছিল, এখন এই ক্লোরিন কয়টা হয়ে গেছে? 8টা। আবার এইখানে আরেকটা ক্লোরিন যুক্ত হবে, এর শেষ কক্ষপথেও 7টা ছিল, এই যুক্ত হয়ে গেল। আবার এইখানেও একটা ক্লোরিন যুক্ত হবে, যার শেষ কক্ষপথেও 7টা ইলেকট্রন ছিল। একটু খেয়াল করো, এই যে ফসফরাস, এইটার আগে ইলেকট্রন ছিল কয়টা লাস্ট কক্ষপথে? 3টা, প্লাস ক্লোরিন যুক্ত হয়েছে কয়টা? সরি, ফসফরাসের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, তাই না? তাহলে এখানে ক্লোরিন যুক্ত হয়েছে কয়টা? ক্লোরিন যুক্ত হয়েছে তোমার 3টা, রাইট? তাহলে মোট হয়ে গেল কয়টা? 8টা। তার মানে ফসফরাস অলরেডি নিষ্ক্রিয় হয়ে গেছে। ওকে, মানে ফসফরাসের অষ্টক পূরণ হয়েছে, এই তো। আবার ক্লোরিন, ওর শেষ কক্ষপথে আগে ছিল 7টা, সে প্রতিবার একটা করে ফসফরাসের সাথে যুক্ত হয়েছে। তাহলে এই প্রতিটা ক্লোরিনের জন্য অষ্টক পূরণ হয়েছে। তার মানে পারফেক্ট একটা যৌগের কম্বিনেশন, পারফেক্ট একটা যৌগের কম্বিনেশন, তাই না? এইটুকু তো বুঝছো? এটাও কিন্তু একটা সমযোজী যৌগ। তাহলে এখন যদি আমরা
এই এক্সাম্পলটা একটু চেঞ্জ করি। PCl3-তে দেখলাম ফসফরাস এবং ক্লোরিন উভয়ই অষ্টক পূরণ করে, কিন্তু আমরা যদি আবার দেখি যে PCl5 এটাও একটা যৌগ হতে পারে। এটা আবার কেমনে হইল? ফসফরাসের যোজনী হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। এখন ফসফরাসের যোজনী কেন একাধিক, এইটা স্যার তোমাদেরকে এই 6 নাম্বার টপিকে গিয়ে পড়াবো। ঠিক আছে, তাহলে আপাতত আমরা ওই যৌগটা দেখি PCl5। তাহলে এইখানেও একটা ক্লোরিন যুক্ত হবে PCl5-এর জন্য। যেই ক্লোরিনের 7টা ছিল, একটা যুক্ত হয়ে 8টা হয়েছে। এইখানেও তোমার একটা ক্লোরিন যুক্ত হবে, যার লাস্ট কক্ষপথে 7টা ছিল, এইখানে 8টা হয়েছে। বোঝা গেছে আমার কথা না বুঝো নাই? একটু খেয়াল করো, এইটার জন্য আবার হিসেব আলাদা। আগে ফসফরাসের শেষ কক্ষপথে ছিল 5টা, আর এইখানে ক্লোরিন যুক্ত হয়েছে 5টা, তাইলে হয়ে গেল কয়টা? 10টা। আবার ক্লোরিনের শেষ কক্ষপথে ছিল আগে 7টা, এখন প্রতিটা ক্লোরিন একটা করে ফসফরাসের সঙ্গে যুক্ত হওয়ায় প্রতিটা ক্লোরিনের শেষ কক্ষপথে আছে কয়টা? 8টা। তাহলে আমরা এটা বলতেই পারি যে ক্লোরিনগুলো অষ্টক পূরণ করেছে। কিন্তু দেখো ফসফরাস, ওর শেষ কক্ষপথে এখন কয়টা আছে? 10টা। স্যার আমরা তো জানি শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলে অষ্টক পূরণ করে, এখন তো শেষ কক্ষপথে 10টা আছে, তাইলে কি সে অষ্টক পূরণ করলো? হ্যাঁ, অষ্টক পূরণ করছে। কিভাবে করছে? এই টার্মটাকে বলা হয় অষ্টক অষ্টক সম্প্রসারণ। এইটা তোমাদের পরীক্ষাতে MCQতে আসতে পারে, অষ্টক সম্প্রসারণ। বোঝা গেছে আমার কথা? অষ্টক সম্প্রসারণ, বা ইংলিশে আমরা এটাকে আমরা বলি হচ্ছে অক্টেট এক্সটেনশন। কি বলি আমরা? অক্টেট এক্সটেনশন। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সমযোজী বন্ধনটা অলরেডি পড়ে ফেলেছি। ঠিক আছে, এইবার আমরা দেখব সন্নিবেশ সমযোজী বন্ধন। এটাকে ইংলিশে বলা হয় কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, যেটা তোমাদের সিলেবাসে বা তোমাদের বইতে আলোচনা করা নাই, কিন্তু যারা অলরেডি টেস্ট পেপার সলভ করেছো, বিভিন্ন প্রশ্ন দেখেছো, বা 2026-এ যারা পরীক্ষা দিবে তারা অলরেডি এইটা MCQতে কয়েকবার পেয়ে ফেলেছো, পাওয়ার কথা। তাহলে সমযোজী বন্ধন তো স্যার বুঝলাম, কিন্তু সন্নিবেশ সমযোজী এটা আবার কি জিনিস? দেখো, সমযোজী বন্ধনে আমি এইটা একটু লিখে রাখি। হ্যাঁ, সমযোজী বন্ধনে ইলেকট্রন কি হয়? সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ারিং হয়, তাই তো? আর সন্নিবেশ সমযোজী বন্ধনে কি হয়? এইখানে উভয় মৌল ইলেকট্রন শেয়ার করে। এটা শর্টকাট ট্রিক্স, তুমি মনে রাখবা। উভয় মৌল ইলেকট্রন শেয়ার করে, আর সন্নিবেশ সমযোজী বন্ধনেও ইলেকট্রন শেয়ারিং হয়, তবে একজন ইলেকট্রন শেয়ার করে, আরেকজন বেনিফিটেড হয়, আবার উপকারিতা অনুভব করে। ঠিক আছে, এটা হলো অন্যজন উপকারিতা অনুভব করে। বুঝছো ব্যাপারটা? কিভাবে হয় দেখো, অ্যামোনিয়ার নাম তো তোমরা শুনেছ, তাই না? অ্যামোনিয়া একটা গল্প বলি। দেখো, অ্যামোনিয়া, এটার নাম হইতেছে NH3। এই যে যৌগটা, এইটার তৈরিটা আমরা আগে দেখাই। নাইট্রোজেন এর শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে কয়টা জানো তোমরা? 5টা। তাহলে এই নাইট্রোজেনের নিষ্ক্রিয় হওয়ার জন্য ইলেকট্রন দরকার 3টা। আবার এই যে হাইড্রোজেন, এইটার নিষ্ক্রিয় হওয়ার জন্য ইলেকট্রন দরকার 1টা। ঠিক আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দেই, তাইলে তোমরা আর এলোমেলো হবে না জায়গাটা। হ্যাঁ, তাইলে খেয়াল করো,
এই যে নাইট্রোজেন এর সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত হইল, এই হাইড্রোজেন নিষ্ক্রিয় হয়ে গেল, এর সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এর সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত হলো, আবার এর সাথেও একটা হাইড্রোজেন যুক্ত হইল। তাহলে দেখো প্রতিটা হাইড্রোজেন নিষ্ক্রিয় হয়েছে, নাইট্রোজেনও নিজে নিষ্ক্রিয় হয়েছে। এইটুকু পর্যন্ত এই বন্ধনটা সমযোজী বন্ধন। কিন্তু মনে করো একটা হাইড্রোজেন যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সে কি হয়ে যায়? সে হয়ে যায় হাইড্রোজেন প্লাস। তাহলে হাইড্রোজেনের তো আছেই একটা ইলেকট্রন, সে যদি এই ইলেকট্রনটা ত্যাগ করে দেয় তাহলে তাহলে তার ইলেকট্রন থাকবে কয়টা? 0। তার মানে সে হয়ে যাবে হাইড্রোজেন প্লাস। এই কারণে সে এখন নিঃস্ব হয়ে পথে ঘাটে ঘুরে বেড়ায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর বলে হায় হায় আমার শক্তি দরকার, আমার খাবার দরকার, অনেক কিছু দরকার তার। এই যে গরিব, তার অনেক কিছু দরকার। সবাই তো চায় শক্তিশালী হইতে। চিন্তা করো, মনে করো তুমি ক্লাস 10-এ পড়ো, এখন তোমার পড়াশোনা করার দরকার নাই। তোমার যদি আমি অফার দেই যে তুমি পড়াশোনা করো না, খাবা, ঘুমাবা, মুভি দেখবা, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করবা, হ্যাঁ, এরপরে তুমি যায় ঢাকা বোর্ডে বা যেই বোর্ড থেকে পরীক্ষা দিবা ওই বোর্ডে ফার্স্ট হয়ে যাবা, তুমি কি আর জীবনে পড়াশোনা করবা? হ্যাঁ, এই যে মনের মধ্যে একটা লাড্ডু ফুটছে না খুশির, এই খুশির লাড্ডুটা হাইড্রোজেন চায়, আমার এই ক্ষমতাটা দরকার, আমি এই জিনিসটা চাই, আমার দাও। তো তার সেই ক্ষমতা অর্জন করার জন্য কয়টা ইলেকট্রন দরকার? 2টা। বাট তার তো এখন নাই একটাও। তখন সে যে এই যে কান্নাকাটি করতে করতে ঘুরে বেড়ায়, এই যে কান্নাকাটি করতে করতে ঘুরে বেড়াচ্ছে, তখন এই অ্যামোনিয়া বলে ভাই আসো, আমার কাছে 2টা ইলেকট্রন ফাউ পড়ে আছে, তুমি আসো আমি তোমারে দেই। ওরে হাইড্রোজেন যে খুশিটা হয়, এই যে আমি বসে গেছি এইখানে, এত খুশি। সে আবার নাইট্রোজেনরে বলে তাইলে কি আমি সারা জীবনের জন্য আমার এগুলো দিয়ে দিছে কিনা? নাইট্রোজেন বলে না ভাই, সাময়িক সময়ের জন্য দিছি, তুমি একটু স্টেবল হও। তাহলে এই যে চার্জ প্রাপ্ত অবস্থা হাইড্রোজেন এর সঙ্গে যুক্ত হইল, তখন আগে ছিল NH3, এখন হয়ে গেছে NH4+। তাহলে NH3 এর যে বন্ধনটা ছিল এইটা ছিল সমযোজী বন্ধন, এটা ছিল সমযোজী বন্ধন, এইটা ছিল সমযোজী বন্ধন, রাইট। আবার এই সমযোজী বানানটা বারবার ভুল হচ্ছে কেন? সমযোজী বন্ধন, আর এইটা হইল সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন তুমি বলো যে স্যার একটা যৌগ দেখে আমি কিভাবে বুঝবো কোনটা সমযোজী আর কোনটা সন্নিবেশ সমযোজী? দেখো সমযোজী বন্ধনে কিন্তু কোনো প্লাস বা চার্জের কোনো খেলা নাই, বাট সন্নিবেশ সমযোজী বন্ধনে কিন্তু চার্জের একটা খেলা আছে। তাহলে যেই সমযোজী বন্ধনে চার্জ যুক্ত থাকবে সেটা সন্নিবেশ সমযোজী বন্ধন, আর যেই সমযোজী বন্ধনে চার্জ যুক্ত থাকবে না সেইটা শুধু সমযোজী বন্ধন। বুঝছো? ভেরি গুড। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো, তখন ভিডিওটা আরেকবার দেখে আসবা, ঠিক আছে? ওকে, তাহলে আচ্ছা, তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন আমরা পড়ে ফেলছি। এখন আমরা দেখব হচ্ছে ধাতব বন্ধন। এই ধাতব বন্ধন, এইটাকে ইংলিশে বলা হয় মেটালিক বন্ড। আমি ইংলিশ টার্মগুলো কেন বলছি? যারা ইংলিশ ভার্সনে পড়ো তারা যেন বিষয়গুলো সহজে বুঝতে পারো, তাই পাশাপাশি আমি ইংলিশ টার্মগুলো একটু বলে দিব তোমাদেরকে, হ্যাঁ, বোথ বাংলা অ্যান্ড ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা যেন ক্লাসটা করতে পারো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মেটালিক বন্ড। এটাতে কি হয়? এটা খুব সিম্পল একটা ব্যাপার। মনে করো যে এরকম একটা পাত্র, এর ভেতরে শুধুমাত্র ধাতু আছে। এই যে ধাতব বন্ধন, এই নাম থেকেই বোঝা যায় যে এইটা তৈরি হওয়ার জন্য শুধুমাত্র কি দরকার? ধাতু দরকার, মেটাল দরকার, শুধুমাত্র মেটাল দরকার।
ওকে, শুধুমাত্র মেটাল দরকার। এইবার দেখো এই ধাতুগুলা, মনে করো এই পুরাটার ভিতরে শুধু সোডিয়াম আছে, সোডিয়াম প্লাস অবস্থায় থাকবে। তোমার বইতেও দেখবা এইটার এক্সাম্পল দেওয়া আছে, সোডিয়াম কি অবস্থায় থাকে, প্লাস অবস্থায় থাকে। এইগুলা হইল ধাতুর অবস্থা, এবং এর ভিতরে ইলেকট্রনগুলো মুক্তভাবে ঘুরে বেড়ায়। কিভাবে ঘুরে বেড়ায়? মুক্তভাবে। এই যে আয়নিত অবস্থা, এইটাকে তোমার বইতে একটা বাংলা টার্ম বলা হয়েছে, তার নাম হইতেছে পারমাণবিক শ্বাস। আর এই যে ইলেকট্রন মুক্তভাবে ঘুরে বেড়ায়, এটাকে বলা হয় ইলেকট্রনের সাগর, বা ইংলিশে বললে সি অফ ইলেকট্রন। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে স্যার এইটা পরীক্ষায় প্রশ্নটা কেমনে আসবে? পরীক্ষায় প্রশ্ন আসবে যে তোমাকে একটা ধাতু দিয়ে দিবে, তার বিদ্যুৎ পরিবাহিতা এক্সপ্লেইন করতে বলবে। কি এক্সপ্লেইন করতে বলবে? বিদ্যুৎ পরিবাহিতা বা ফ্লো অফ ইলেকট্রন, দ্যাট মিনস ইলেকট্রিসিটি ইন মেটালিক বন্ড, ইলেকট্রিসিটি উইথ মেটালিক বন্ড। হ্যাঁ, বাংলায় যদি বলি ধাতুর বা ধাতব কোনো মেটালের ভেতর দিয়ে যে তড়িৎ পরিবাহিত হয়, সেটা তোমাকে এক্সপ্লেন করতে বলবে। তাহলে তড়িৎ পরিবাহিতা আবার কি জিনিস? তড়িৎ শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। একটা কথা মনে রাখবা যে আমরা এইভাবে বলি যে ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রনের চলাচলটাকেই আমরা তড়িৎ পরিবাহ বলে থাকি বা তড়িৎ প্রবাহিতা বলে থাকি। বুঝছো? তাহলে এর ভেতরে যেহেতু অসংখ্য ইলেকট্রন মুভ করতেছে, যদি আমরা একটা ব্যাটারির প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্ত এদের সাথে কানেক্ট করি, তখন দেখা যাবে এটার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তড়িৎ পরিবাহিত হচ্ছে। এবং তুমি যদি এর সাথে কোনো বাল্ব বা লাইট যুক্ত করো, সেই লাইটটা জ্বলে উঠবে এই ইলেকট্রন পরিবহনের কারণে। বুঝতে পারছো? তাইলে তড়িৎ পরিবাহিতা এক্সপ্লেইন করার জন্য হইলেও এই ধাতব বন্ধনটা লাগবে, এবং এমসিকিউ এর জন্য লাগবে ইলেকট্রনের সাগর আর পারমাণবিক শ্বাসের কনসেপ্টটা। এই পারমাণবিক শ্বাস বানানে একটা চন্দ্রবিন্দু মনে হয় আছে, হ্যাঁ, একটু দেখে নিও তোমরা। তাহলে ধাতব বন্ধনটাও আমরা পড়ে ফেললাম। ওকে, তাহলে ধাতব বন্ধনের পরে আমরা যে টপিকটা পড়ব তার নাম হচ্ছে পোলারিটি। পোলারিটি। দেখো, আমি তোমাদেরকে এই টপিকগুলো একদম যতটুকু শর্টে পড়া যায় এতটুক শর্টে শুধু বেসিকটা পড়াচ্ছি। আমরা এই চ্যাপ্টারে এমসিকিউ সলভ করব, সৃজনশীলও পড়াবো, প্লিজ ডোন্ট ওরি। তো আগে একটু বুঝো যে এই বেসিকগুলো পড়লেই তুমি সৃজনশীল যদি পারো, তাহলে বেসিকটা ক্লিয়ার হওয়া খুব জরুরি। সৃজনশীল যখন পড়াবো তখন দেখবা যে এটা একদম সেম কনসেপ্ট। তাহলে দেখো পোলারিটি, এখান থেকে প্রশ্ন আসবে তোমার যেটা, যে কোন যৌগটি পোলার যৌগ, কোন যৌগটি পোলার যৌগ, সেটা তোমাকে এক্সপ্লেইন করতে বলবে। ঠিক আছে, এক্সপ্লেইন করতে বলবে। সো তুমি কিভাবে এটা এক্সপ্লেইন করবা? তুমি একটা জিনিস মনে রাখবা, আমরা সাধারণত বলে থাকি যে আয়নিক যে যৌগগুলো আছে সেগুলা সাধারণত পোলার যৌগ। কি যৌগ বলো তো? পোলার যৌগ। সমযোজী যৌগ সবাই কিন্তু পোলার যৌগ হয় না। এটা কিছু সমযোজী যৌগ পোলার যৌগের মতো আচরণ করে। ঠিক আছে, এই পোলার যৌগটা শনাক্ত করার জন্য আরেকটা উপায় আছে, সেই উপায়টা আমি তোমাকে এই টপিকের পরে বলতেছি, আগে একটু দেখো। তাহলে এই যে আয়নিক যৌগ, পোলার যৌগ, সমযোজী যৌগ কিন্তু কিছু পোলার যৌগ, এটা আমরা কেমনে এক্সপ্লেইন করব? দেখো, আমি তোমাকে বললাম যে সোডিয়াম ক্লোরাইড ও কার্বন টেট্রাক্লোরাইড, এদের মধ্যে কে পোলার বা হুইচ ওয়ান ইজ পোলার কম্পাউন্ড, কে পোলার যৌগ এক্সপ্লেইন করতে বললাম। তখন তুমি দেখবা যে এদের মধ্যে আয়নিক যৌগ কে? তুমি পাইলা এই যে সোডিয়াম ক্লোরাইড, এইটা, বাট এইটা সমযোজী যৌগ। কার্বন হচ্ছে
অধাতু, ক্লোরিনও অধাতু, তাহলে এই যৌগটা সমযোজী যৌগ। এখন স্যার আয়নিক যৌগই কেন পোলার যৌগ হবে? কারণ আয়নিক যৌগের ভেতরে কিন্তু দেখো সোডিয়াম কি হয়, একটু বেসিকটা বোঝো তোমরা আগে। বেসিক দেখো, সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়। বুঝছো? এই যে প্লাস এবং মাইনাস প্রান্ত পাইলা, এইটাকেই তো বলা হচ্ছে পোল বা প্রান্ত। তাহলে যার পোল বা প্রান্ত থাকবে, প্লাস মাইনাস থাকবে, সেই তো পোলার যৌগ, রাইট? তাহলে আয়নিক যৌগগুলার যেহেতু প্লাস এবং মাইনাস অবস্থার তৈরি হয়, তাহলে আয়নিক যৌগগুলা সাধারণত পোলার যৌগ। যেহেতু প্লাস মাইনাস প্রান্ত আছে, আমরা বুঝে গেলাম। তাহলে তুমি আমাকে এখন প্রশ্ন করতে পারো যে স্যার পানি তো একটা সমযোজী যৌগ, তাহলে সে কিভাবে পোলার স্যার? সে তো ইলেকট্রন ত্যাগও করে না, ইলেকট্রন গ্রহণও করে না, তাইলে পানি কিভাবে পোলার যৌগ হইল স্যার? এইটারও ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা আছে দেখো, এই যে মনে করো এইখানে আছে অক্সিজেন আর এইখানে আছে হাইড্রোজেন, এইটার গঠনটা তো এইরকম, তাই না? অক্সিজেনের লাস্ট কক্ষপথে তো ইলেকট্রন থাকে তোমার হচ্ছে 6টা, তাহলে এই 6টা দিলাম, আর হাইড্রোজেন একটা করে যুক্ত হয়ে অক্সিজেনকে নিষ্ক্রিয় করলো। এই জায়গাটা একটু ভালো করে বোঝো যে সমযোজী যৌগগুলা কিভাবে পোলারের মতো আচরণ করে। কারণ তারা তো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে না, তাহলে আমাদের শর্ত অনুযায়ী তো তার পোলার হওয়ার কথা না। যেহেতু হাইড্রোজেন অক্সিজেন সমযোজী যৌগ, তারা তো ইলেকট্রন শেয়ার করে, তাহলে কিভাবে পোলার হয়? দেখো, এই যে অক্সিজেন, এইটার তড়িৎ ঋণাত্মকতার মান ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5। আবার এই যে হাইড্রোজেন, এইটার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। এখন প্রশ্ন হলো স্যার তড়িৎ ঋণাত্মকতা কি? চ্যাপ্টার 4-এ তোমরা পড়ে এসেছো, কোনো একটা বা একাধিক মৌল যখন সমযোজী বন্ধনে গঠন করে তখন তারা ইলেকট্রন শেয়ার করে। এই শেয়ারিংয়ের মধ্যেও কিন্তু একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে? ইলেকট্রনটাকে যে কোনো একজন তার দিকে বেশি টেনে ধরে রাখতে পারে। এখন মনে করো এই যে এক ব্যক্তি, এই ব্যক্তির ওজন 100 কেজি, এই যে আরেক ব্যক্তি নীল মার্কারটা, এর ওজন 70 কেজি। তাহলে এরা কি করলো? একটা বন্ড তৈরি করলো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাহলে যার ওজন 100 কেজি, সে কিন্তু এই 70 কেজিকে কিছুটা তার দিকে টেনে ধরে রাখবে, কিছুটা তার দিকে টেনে ধরে রাখবে। এই যে টেনে ধরে রাখলো, সে কিন্তু পুরাপুরি তাকে তার দিকে নিতে পারে নাই। দেখো 100 কেজি 70 কেজি, এই যে বন্ধন, তাহলে কিছুটা তার দিকে টেনে রাখবে, পুরাপুরি তাকে নিতে পারবে না। এই যে কিছুটা নিয়ে গেল, এইটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মানের কারণে হয়। ওকে, তাইলে দেখো এইটা যেহেতু 3.5, এইটা যেহেতু 2.1, তাহলে ইলেকট্রনটা তো এইখানে থাকার কথা ছিল, এইখানে থাকবে না, কিছুটা অক্সিজেনের দিকে ঝুঁকে থাকবে। এই ইলেকট্রনটা অক্সিজেনের দিকে কিছুটা ঝুঁকে থাকবে। তার জন্য এইটার চার্জটাকে আমরা পার্শিয়ালি নেগেটিভ বলি। আই রিপিট, পার্শিয়ালি নেগেটিভ, আংশিক ঋণাত্মক, পুরাপুরি ঋণাত্মক না। ওকে, আংশিক ঋণাত্মক হওয়ার কারণে আমরা এটাকে বলি মাইনাস ডেল্টা। এইটা আবার কি জিনিস? দেখো, যখন কোনো একটা মৌল সম্পূর্ণ ইলেকট্রন ত্যাগ করে তখন বলি সোডিয়াম পুরাপুরি প্লাস, সম্পূর্ণ প্লাস। বাট এইখানে কিন্তু অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রনটাকে পুরাপুরি নিতে পারে নাই, কিছু অংশ তার দিকে নিছে, তার জন্য আমরা এটাকে বলতেছি মাইনাস ডেল্টা। তাহলে স্যার ডেল্টাটা কি? এখানে ডেল্টা প্রকাশ করে আংশিক চার্জকে। কাকে প্রকাশ করে? আংশিক চার্জকে। বোঝা গেছে? তাহলে মাইনাস ডেল্টা।
যে হাইড্রোজেন যেহেতু পার্শিয়ালি শেয়ার করেছে, তাহলে এইটা হলো প্লাস ডেল্টা। তাহলে এইটা কত হবে? এইটাও প্লাস ডেল্টা। এইটার জন্য আরেকটা মাইনাস ডেল্টা হবে না? হবে তো। এই দুইটাকে মিলায়ে আমরা একসাথে লিখতে পারি অক্সিজেনের হচ্ছে -2 ডেল্টা, হাইড্রোজেন হচ্ছে প্লাস ডেল্টা প্লাস ডেল্টা। আমি আরেকবার এক লাইনে বলি, সোডিয়াম সম্পূর্ণ ইলেকট্রন ত্যাগ করে দেয়, দ্যাটস ওয়াই সোডিয়াম প্লাস। হাইড্রোজেন বা অক্সিজেন সম্পূর্ণরূপে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে না। কেন পারে না? কারণ তারা সমযোজী যৌগ। তারা কি করে? আংশিক শেয়ার করে দেয়। এই যে আংশিক নিজের দিকে, অল্প নিজের দিকে টেনে নিচ্ছে, এটাকে বলা হয় আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ। এবং এইটাকে আমরা এই ডেল্টা সাইন দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, আমার মনে হয় এইটুকু তোমরা বুঝে গেছো। তাহলে এখন প্রশ্ন হইল, এই দুইটার মধ্যে কে পোলার যৌগ? এই দুইটার মধ্যে কে পোলার যৌগ? আমরা বুঝতে পারছি প্লাস মাইনাস আছে, এইটা পুরাপুরি পোলার যৌগ। পোলার যৌগ মানেই হইল তাকে পানিতে দ্রবীভূত হইতে হবে, পানির সঙ্গে মিশে যাইতে হবে। তাহলে চিত্রটা আমরা কেমনে আঁকবো? আমরা কিন্তু এখানে আর সোডিয়ামের চিত্র আঁকবো না, আঁকবো সোডিয়াম প্লাসের চিত্র। আমরা কিন্তু এখানে ক্লোরিন আঁকবো না, আঁকবো ক্লোরিন মাইনাসের চিত্র। কারণ কি? আমরা পড়ছি পোলার যৌগ বা প্রান্তীয় যৌগ। হ্যাঁ, তাহলে সোডিয়াম ক্লোরাইড যখন পানির সঙ্গে মিশে যাবে, তখন এই পুরা স্ট্রাকচারটাকে এর পাশে রাখতে হবে। তাহলে চিন্তা করো, পানির স্ট্রাকচারের মধ্যে মাইনাস হইল অক্সিজেন, প্লাস হইল হাইড্রোজেন। তাহলে সোডিয়ামও তো প্লাস, সে কি প্লাসকে আকর্ষণ করবে নাকি মাইনাসকে আকর্ষণ করবে? মাইনাসকে আকর্ষণ করবে। তাইলে আমরা এখানে লিখতে পারি মাইনাসটাকে এই পাশে দিয়ে হাইড্রোজেন প্লাস ডেল্টা, হাইড্রোজেন প্লাস ডেল্টা, অক্সিজেন -2 ডেল্টা। এইরকমভাবে তোমার যেই কয়টা পানির অণু এইখানে একে দেখানো যায়, তুমি সেই কয়টা অণু এখানে একে দেখায় দিবা। এইখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই যে আমি এতগুলাই আমাকে আঁকতে হবে। ওকে, এখন দেখো ক্লোরিন মাইনাস, তাহলে এই পানির কোন অংশ থাকবে? হাইড্রোজেনের দিকে, সরি ক্লোরিনের দিকে, প্লাস অংশ। এই যে, তাহলে হাইড্রোজেন প্লাস ডেল্টা, অক্সিজেন -2 ডেল্টা। দেখো হাইড্রোজেন প্লাস ডেল্টা, এইটাও প্লাস ডেল্টা, অক্সিজেন -2 ডেল্টা। সো এইভাবে তোমাকে এক্সপ্লেন করতে হবে। প্রথমে কি করতে হবে? প্রথমে বলতে হবে আয়নিক যৌগ যেহেতু প্লাস মাইনাস প্রান্ত আছে, তাই এই যৌগটা পোলার যৌগ। হ্যাঁ, তাইলে সোডিয়াম প্লাস আঁকবা, ক্লোরিন মাইনাস আঁকবা, একে দেখাবা পানির যে প্লাস অংশ সে থাকবে ক্লোরিনের পাশে, এই যে হাইড্রোজেন প্লাস, আর পানির যে ঋণাত্মক অংশ বা অক্সিজেন সেটা থাকবে এই প্লাসের দিকটাকে ঝুঁকে। এবং তারা যখন পানিতে মিশ্রিত হবে, ঠিক এই প্রক্রিয়ায় তারা পানিতে মিশ্রিত হবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমার মনে হয় বুঝতে পারার কথা। না বুঝলে আবার কমেন্ট সেকশনে জানাবা, এইটার জন্য আলাদা একটা ভিডিও করে আমরা আপলোড করব। বোঝা গেছে কি বলছি? আচ্ছা, তাহলে আমরা পোলারিটি বুঝে ফেললাম। এখন প্রশ্ন হলো, স্যার যদি এই প্রশ্ন অবজেক্টিভে আসে তাহলে কিভাবে উত্তর দিব স্যার? হ্যাঁ, কোনটা পোলার কোনটা নন পোলার কেমনে বুঝবো? তাহলে দেখো, তোমাকে তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখতে হবে। কিভাবে রাখবা? দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তারপরেটাতে কে আছে বলো তো? সোডিয়ামের পরে কে আছে? হ্যাঁ, পটাশিয়াম, তাই তো। তারপরে কে আছে? ক্যালসিয়াম। এইভাবে করে কিন্তু তারা বাড়তে থাকে। আমার কথা বোঝা গেছে না বুঝো নাই? আচ্ছা, তাহলে ক্যালসিয়াম, তারপরে হইলো গ্যালিয়াম, এরকম করে এটা বাড়তে থাকে। ওকে, সো বাড়তে থাকার পরে তুমি দেখো এই যে সোডিয়াম আছে, এইটার তড়িৎ ঋণাত্মকতার মান হইলো 1, এটা হইলো 1.5, এটা হইলো 2। দেখো সব জায়গায় 0.5 করে বেড়ে যাচ্ছে। এটা হইলো 2.5, এটা হইলো 3, এটা হইলো 3.5, এটা হইলো 4। ঠিক আছে, বুঝছো না বুঝো নাই? ঠিক একই রকমভাবে আমাদেরকে এই যৌগটা তৈরি করতে হবে। এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো মনে রাখতে হবে, তাইলেই কিন্তু আমরা পারবো।
আবার উপরে আছে হাইড্রোজেন, এইটার তড়িৎ-ঋণাত্মকতার মান হইল 2.1। ওকে, তাহলে একটু দেখো, আমি যদি একটা জিনিস মনে রাখো যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 নিচে হয় তাহলে যৌগটা নন পোলার। যৌগটা কি বলতো? নন পোলার। যদি 0.5 থেকে 1.7 পর্যন্ত হয় যৌগটা হচ্ছে পোলার। যদি 1.7 উপরে হয় তাইলে এটা কি হবে বলতো? ডিরেক্ট আয়নিক যৌগ। তার মানে এটা আরও পোলার হইতে হবে, আমরা এইভাবে বলতে পারি। হ্যাঁ, তাইলে দেখো, যদি আমরা HCl এর কথা বলি, হাইড্রোজেন আর ক্লোরিন, ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য কত দেখো তো? ক্লোরিন কত আছে? ক্লোরিন আছে কত? 4। আর ক্লোরিনের পরে হাইড্রোজেন কত আছে? 2.1। তাহলে 4 থেকে 2.1 যদি বাদ দেই অ্যাপ্রক্সিমেটলি 1.9 হয়। তার মানে দেখো এই ভ্যালুটা এখান থেকে বেশি। তার জন্য আমরা বলতে পারবো এই যৌগটা হচ্ছে পোলার যৌগ। যৌগটা কি বলতো? পোলার যৌগ। যৌগটা হচ্ছে পোলার যৌগ। তাহলে এভাবে করে আমরা MCQ এর জন্য মনে রাখতে পারবো কোনটা পোলার আর কোনটা নন পোলার। বুঝতে পেরেছো? তাহলে চ্যাপ্টার 5-এর আমাদের আর 2টা টপিক বাকি থাকলো, পরিবর্তনশীল যোজনী আর হচ্ছে মুক্তজোড় ও বন্ধনজোড় ইলেকট্রন। তাহলে এই পরিবর্তনশীল যোজনী আর মুক্তজোড় বন্ধনজোড় ইলেকট্রন দিয়ে সাথে 2-একটা সৃজনশীল সহ আমরা আমাদের লেকচার 3 আপলোড করব ইনশাল্লাহ। ঠিক আছে? তো সেই পর্যন্ত ক্লাসটা করো। ক্লাস বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশানে আমাকে জানাও। ঠিক আছে? সেই পর্যন্ত ভালো থাকো, আমাদের সঙ্গে থাকো। আজকের পর্যন্ত ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।